ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি হোম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে কম টাকা খরচা করে মাত্র একদিনের ছুটিতে কিভাবে তোমরা সম্পূর্ণ বকখালি ভ্রমণ করবে তার A to Z ইনফরমেশন তুলে ধরবো। তবে বন্ধুরা, কলকাতা থেকে তোমরা মাত্র 65 টাকা খরচা করে বকখালিতে এসে কিভাবে পৌঁছাবে, এবং বকখালি সমুদ্র সৈকতের হাতের কাছে একদম ফ্যামিলি হোটেল, যেখানে তোমরা নিজের প্রিয় মানুষকে সাথে নিয়ে নয়তো পরিবারের সাথে বন্ধু বান্ধবের সাথে মাত্র 400 টাকা খরচা করে রুম নিয়ে থাকতে পারো। যেই হোটেলের সন্ধান দেব সেখানে তোমরা খুব সুন্দর রান্না বান্না করে খেতেও পারো। তাছাড়া আর অন্যান্য কি কি সুযোগ সুবিধা পাবে সমস্ত কিছু হোটেল সম্পর্কে তথ্য তো দেব। হোটেল থেকে কিভাবে তোমরা হাঁটা পথে সমুদ্র সৈকতে এসে পৌঁছাবে, সমুদ্র সৈকতে এসে তোমরা কেমন ভিউ দেখতে পারবে। যারা বলো যে বকখালিতে একদম জলের ঢেউ নেই, তাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটি বানানো। বকখালি সমুদ্র সৈকতের এখন এই মুহূর্তে ভিউ কেমন, জল কতটা রয়েছে, সমস্ত কিছু তো বলবো। তার সাথে কম টাকা খরচা করে তোমরা কোথা থেকে খাবার দাবার খাবে, একদিনের বকখালি ভ্রমণে পায়ে হেঁটে কোন কোন জায়গাগুলো ঘুরে দেখবে, এরকম ছোট্ট ছোট্ট A to Z ইনফরমেশন তুলে ধরবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। আশা করছি তাই বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই হোম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন বাজে ভোর ঠিক 5টা। আমি দাঁড়িয়ে রয়েছি এখন আমি শিয়ালদা স্টেশনের উত্তর শাখার সামনে। চারিদিকে এখনো সূর্যের আলো ওঠেনি। বকখালি ভ্রমণের জন্য জার্নিটা শুরু করছি আমি শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা স্টেশন থেকে ভোরবেলা 5টা 20-তে রয়েছে নামখানা লোকাল ট্রেন, যে ট্রেন ধরে সোজা নামখানার উদ্দেশ্যেই রওনা দেব। যেহেতু উত্তর শাখার সামনে দাঁড়িয়ে রয়েছি, সোজা আমাকে উত্তর শাখার ভেতর দিয়ে যেতে হবে দক্ষিণ শাখার দিকে। কারণ শিয়ালদা স্টেশন থেকে যে নামখানা লোকাল ট্রেনগুলো ছাড়ে সেই ট্রেনগুলো মূলত দক্ষিণ শাখা থেকেই ছাড়ে। আর দেরি করব না, হাতে খুব অল্প সময় রয়েছে, সোজা প্ল্যাটফর্মের দিকেই এগিয়ে যাব। সবেমাত্র সূর্যি মামার দেখা পাওয়া যাচ্ছে, আর এই ভোরবেলাতেও শিয়ালদা স্টেশন যেন গমগম করছে। নামখানা লোকাল ট্রেন শিয়ালদা স্টেশনে সাউথ ইস্টার্ন থেকে ছাড়ে। ঘড়ির কাঁটায় এখন বাজে ভোর ঠিক 5টা 10। আমি এসে পৌঁছালাম 18 নম্বর প্ল্যাটফর্মে। 18 নম্বর প্ল্যাটফর্মের ট্র্যাকে দাঁড়িয়ে রয়েছে নামখানা লোকাল ট্রেন। তবে আমি যখন ভোরবেলা 5টা 10-এ এখানে এসে পৌঁছালাম, তার আগে থেকেই প্ল্যাটফর্মের ট্র্যাকে কিন্তু নামখানা লোকাল ট্রেন দাঁড়িয়েছিল। মানে মোটামুটি ভোরবেলা 5টার মধ্যে নামখানা লোকাল ট্রেন 18 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছিল। সঠিক সময় রয়েছে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছাড়ার ভোরবেলা 5টা 20-তে। আর শিয়ালদা স্টেশন থেকে নামখানা পৌঁছাতে মাথা পিছু আমার টিকিট খরচা লাগলো 25 টাকা করে। ভোরবেলা 5টা 20 ট্রেনটা আমি এই কারণেই ধরছি যাতে ভালো করে সিটে বসে রিশুকে নিয়ে কমফোর্টেবল একখানা জার্নি কমপ্লিট করতে পারি নামখানা পর্যন্ত। ভোরবেলা 5টা 20 পরেও আরো বেশ কয়েকটি নামখানা লোকাল ট্রেন রয়েছে। সেই ট্রেনের ডিটেলস অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো। এখন মোটামুটি ট্রেন ছাড়ার সময় হয়ে এসছে, তাই সোজা এবারে ট্রেনে উঠে পড়বো। শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছাড়ার সঠিক সময় ছিল ভোরবেলা 5টা 20। ঘড়ির কাঁটায় যখন বলছে ভোরবেলা 5টা 21, সেই সময় শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছেড়ে রওনা দিল নামখানার উদ্দেশ্যে। শিয়ালদা স্টেশন থেকে ভোরবেলা 5টা 20 নামখানা লোকাল ট্রেন ছাড়াও সকালবেলা 7টা 14 এবং সকাল 9টা 16-তে রয়েছে ডাইরেক্ট নামখানা পৌঁছানোর জন্য লোকাল ট্রেন, যে ট্রেনগুলোতে উঠলে পরে খুব সহজেই শিয়ালদা স্টেশন থেকে নামখানা স্টেশনে পৌঁছে যেতে পারবে। বকখালি এমনই একখানা পর্যটন কেন্দ্র বা এমনই একখানা ভ্রমণ কেন্দ্র যেখানে তোমরা ট্রেন পথে এবং সড়ক পথে দুইভাবেই পৌঁছাতে পারবে। যদি কম টাকা খরচা করে আরামদায়ক জার্নি করে বকখালিতে পৌঁছাতে চাও, তাহলে অবশ্যই বলবো ট্রেন জার্নি করাটা বুদ্ধিমানের কাজ হবে। শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরে বেশ অনেকগুলো স্টেশন পার করে আমরা নামখানার কাছাকাছি পৌঁছে গিয়েছি, প্রায় 108 কিলোমিটার রাস্তা অতিক্রম করে। ট্রেন ঢোকার সঠিক সময় ছিল সকালবেলা 7টা 58-তে। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 8টা 14। এই মাত্র পৌঁছালাম নামখানা স্টেশনে। নামখানা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের ট্র্যাকে এখনো পর্যন্ত নামখানা লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে। নির্ধারিত সময়ে আবার নামখানা স্টেশন থেকে ট্রেন ছেড়ে রওনা দেবে শিয়ালদার উদ্দেশ্যে। 1 নম্বর প্ল্যাটফর্মের সাথেই লাগোয়া রয়েছে বাইরে বেরোনোর মেন গেট। সেই গেটটা ব্যবহার করেই একদম নামখানা স্টেশনের বাইরের দিকে বেরিয়ে যাব। নামখানা স্টেশন ভীষণ ইম্পর্টেন্ট একখানা জায়গা।
নামখানা স্টেশন হয়ে বকখালি তোমরা তো যেতে পারবে, তাছাড়াও আরো বেশ কিছু পর্যটন কেন্দ্র রয়েছে, সেই সব জায়গাতে যাওয়ার জন্য নামখানা স্টেশন হয়েই যেতে হবে। নামখানা স্টেশন চত্বরের একদম ঠিক মেন গেটের সামনে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। ব্যাক সাইডে পুরো স্টেশন চত্বরটা দেখা যাচ্ছে। স্টেশন চত্বরের ঠিক সামনের দিকে যে এরিয়াটা রয়েছে ভীষণ সুন্দর করে সাজানো গোছানো, একদম টিপটপ, বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে, দেখতে বেশ ভালো লাগে। আর নামখানা স্টেশন এমনই একখানা গুরুত্বপূর্ণ স্টেশন যেখান থেকে খুব সহজে তোমরা বকখালি তো যেতেই পারবে, তাছাড়াও মৌসুনী আইল্যান্ড, লাল কাঁকড়া সি বিচ, এই সমস্ত জায়গাগুলোতেও ভিজিট করতে পারবে। আর স্টেশন চত্বর থেকে বাইরের দিকে বেরোলে পরে উল্টো দিকে তোমরা দেখতে পারবে লাইন দিয়ে প্রচুর টোটো রয়েছে। এইখান থেকে টোটো ধরেও তোমরা বকখালির উদ্দেশ্যে চলে যেতে পারো। একসাথে অনেকজন থাকলে শেয়ারে এখান থেকে টোটো ঠিক করে তোমরা বকখালি পৌঁছে যেতে পারো। তবে দুজন থাকলে যে ব্যাপারটা বুঝতে পারলাম, টোটো ড্রাইভার দাদারা টোটো রিজার্ভ করার কথাটাই বলছে। স্টেশন চত্বরের উল্টো দিকে যে টোটো স্ট্যান্ডটা রয়েছে সেখানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। ব্যাক সাইডে দেখতেই পাচ্ছ প্রচুর টোটো রয়েছে। এইখান থেকেও শেয়ারে তোমরা মাথা পিছু 60 টাকা ভাড়া দিয়ে চলে যেতে পারো বকখালিতে। এবং তোমরা যারা ভাবছো টোটো রিজার্ভ করবে, মোটামুটি টোটো রিজার্ভ করলে পরে 250 থেকে 300 টাকা খরচা হতে পারে। আর শেয়ারে গেলে পরে যতক্ষণ না টোটো ভরবে ততক্ষণ কিন্তু স্টেশন চত্বর থেকে টোটো ছাড়বে না। আমি এইখান থেকে টোটো অটো কিছুই ধরবো না, আমি এই রাস্তা ধরে সোজা মেন রোডের দিকে এগিয়ে যাব। নামখানা স্টেশন চত্বর থেকে মোটামুটি 300 মিটার হাঁটা পথে চলে এলাম মেন রোডে। মেন রোডের ওপরে আসলে পরে তোমরা দেখতে পারবে লাইন দিয়ে অটো টোটো দাঁড়িয়ে রয়েছে। এইখান থেকে আমি একখানা অটো ঠিক করে নিয়েছি, মাথা পিছু শেয়ারে 40 টাকা ভাড়া দিয়ে সোজা রওনা দেব বকখালির উদ্দেশ্যে। তোমরা যদি কিছুক্ষণ দাঁড়াতে পারো, এখানে তোমরা বাসেরও সুযোগ সুবিধা পেয়ে যাবে, কম খরচায় তোমরা খুব সহজে পৌঁছে যেতে পারবে বকখালিতে। ছেলেদেরকে তুলে দিয়েছি, এবারে আমিও অটোতে উঠে পড়বো আর এখান থেকে রওনা দেবো সোজা বকখালির উদ্দেশ্যে। সড়ক পথে তোমরা যারা বকখালি পৌঁছাতে চাইছো তারা এসপ্ল্যানেড কিংবা ধর্মতলা থেকে সরকারি এবং বেসরকারি বাসের সুবিধে পেয়ে যাবে। বাস ধরে চলে আসতে পারো বকখালিতে। এখন এই মুহূর্তে আমরা রয়েছি হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের ওপরে। এই ব্রিজটা পুরোটাই ক্রস করে এগিয়ে যেতে হবে বকখালির দিকে। নামখানা থেকে বকখালি যেতে কিংবা বকখালি থেকে নামখানায় আসতে এই বড় ব্রিজটা পারাপার করতে হয়। ব্রিজের ওপর থেকে চারিদিকের ভিউটা অসম্ভব সুন্দর। তোমরা যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবে চাইলে ব্রিজের ওপরে বেশ খানিকক্ষণ সময় কাটাতে পারো। যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চাইছো বকখালি, ধর্মতলা, বেহালা, আমতলা, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ এই রুটটা ধরে খুব সহজেই চলে আসতে পারো নামখানা। নামখানা হয়ে তোমরা পৌঁছাতে পারো খুব সহজে বকখালিতে। সড়ক পথে ও রেলপথে কিভাবে তোমরা খুব সহজে বকখালি পৌঁছাবে দুটোই জানিয়ে দিলাম। নামখানা স্টেশন চত্বর থেকে বকখালির দূরত্ব মোটামুটি 27 থেকে 28 কিলোমিটারের কাছাকাছি। ফাঁকা নিরিবিলি একখানা রাস্তা দিয়ে জার্নি করার পরে যখন এই ব্যস্ততম এরিয়াটা চোখে পড়লো, আন্দাজ করতে পারলাম সম্ভবত আমরা বকখালির কাছাকাছি পৌঁছে গিয়েছি। অটো থেকে নেমে পড়লাম বকখালিতে। ব্যাক সাইডে এই যে অটোগুলো দাঁড়িয়ে রয়েছে, অটো স্ট্যান্ডের কাছে আমি অটো থেকে নেমেছি। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বকখালি বাস স্ট্যান্ড এবং সমুদ্র সৈকতের দিকে। এখন আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছে, মূলত এই জায়গার যে রাস্তাটা রয়েছে চারদিকে 4টে রাস্তা ভাগ হয়েছে। একটা রাস্তা চলে যাচ্ছে বকখালি বাস স্ট্যান্ড এবং সমুদ্র সৈকতের দিকে, আমার ঠিক হাতের বাঁ সাইডের রাস্তাটাও সোজা চলে যাচ্ছে সমুদ্র সৈকতের দিকে। আর এই রাস্তা ধরে যদি তোমরা সমুদ্র সৈকতের দিকে যাও, এখানেও রাস্তার উপরে প্রচুর হোটেল তোমরা দেখতে পারবে। আর এইদিকে সোজা রাস্তা চলে যাচ্ছে নামখানা স্টেশন চত্বরের দিকে। তবে বন্ধুরা, আমি যে বকখালিতে এসে নাইট স্টে করবো যে হোটেলে, সেই হোটেলটাতে যাওয়ার জন্য আমি যে রাস্তাটা ধরেছি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। ব্যাক সাইডে দেখতেই পাচ্ছ তৃণমূল কংগ্রেসের একখানা কার্যালয় রয়েছে, এই অফিসের সামনে দিয়ে একখানা রাস্তা রয়েছে। এই রাস্তা ধরে সোজা আমি এবারে এগিয়ে যাব। হাঁটা পথে তোমরা খুব সহজে হোটেলেও পৌঁছে যেতে পারবে। অটো স্ট্যান্ড থেকে মোটামুটি 200 মিটার হাঁটা পথে সামনের দিকে এগিয়ে চলে এসেছি। এই যে ব্যাক সাইডের রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা ধরেই আমি এসেছি। আশেপাশের পরিবেশ দেখে তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর একখানা পরিবেশ। গ্রাম্য পরিবেশ তো বটেই, নির্ভেজাল একখানা পরিবেশ, যার মাঝে তোমরা খুব সুন্দরভাবে একটা বা দুটো দিন নাইট স্টে করতে পারবে। এই যে ঢালু রাস্তাটা রয়েছে, এই রাস্তা ধরে 2-4 পা সামনের দিকে এগিয়ে গেলেই দেখা যাচ্ছে কিন্তু বড় একখানা হোটেল। হোটেলের নাম রয়েছে জীবন সাথী। সামনের দিকে এগিয়ে যাব এবং পুরো হোটেলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর পরিবেশে এসে তোমরাও কিন্তু নাইট স্টে করতে পারবে। বকখালি ভ্রমণ করতে আসলে আমি তোমাদের অবশ্যই বলবো চোখ বন্ধ করে বিশ্বাস করে
জীবনসাথী হোটেলে তোমরা নাইট স্টে করতে পারো। ভীষণ সুন্দর একখানা পরিবেশ। এই হোটেলের ওনার, তিনি ভীষণ ভালো মানুষ। সব থেকে বড় কথা, তোমরা যদি একটাবার এখানে থাকো, দ্বিতীয়বার আবারও এসে থাকবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আশেপাশের পরিবেশটা ভীষণ সুন্দর। হোটেলের সামনেই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। পুরো হোটেলের পাশে যে এরিয়াটা রয়েছে, চারিদিকে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, মানে সবুজে ঘেরা একখানা সুন্দর পরিবেশ। আম গাছ, কলা গাছ, বিভিন্ন ধরনের ফুল গাছ, এত সুন্দর লাগছে দেখতে। তোমরা যারা নিজস্ব গাড়ি নিয়ে আসতে চাইছো বকখালি ভ্রমণে এবং জীবনসাথী হোটেলে নাইট স্টে করতে চাইছো, তোমাদের পার্সোনাল গাড়ির সাথে থাকলে পরে এই যে হোটেলের পাশের এরিয়াটা রয়েছে, এখানে খুব সহজে গাড়ি পার্কিং করে রেখে দিতে পারবে। একদম প্রথম যখন আমি বকখালি ভ্রমণে এসেছিলাম, তখন জীবনসাথী হোটেল ছিল কিন্তু একতলা। এখন দেখছি ওপরের দিকে একখানা ফ্লোর তোলা হয়েছে, মানে এখানে বেশ অনেকগুলো রুমের ব্যবস্থা রয়েছে। আগে তো গ্রাউন্ড ফ্লোরেই রুম ছিল, এখন উপরের দিকেও ফ্লোর হয়েছে, মানে অনেকগুলো রুম তোমরা পেয়ে যাবে। আর তাছাড়াও এই যে এটা হলো মেন গেট। হোটেলের ভেতরে তো যাব, আমি যে রুমটা নিয়েছি সেই রুমটা দেখাবো। তোমাদেরকে আরো একখানা কথা বলে দিচ্ছি, তোমরা যারা একদম নিজেদের মতো বাজার ঘাট করে রান্না বান্না করে খেতে চাইছো, তারও খুব সুন্দর সুযোগ সুবিধা রয়েছে। জীবনসাথী হোটেলে থাকলে পরে গ্যাস, বাসনপত্র সমস্ত কিছুর ব্যবস্থা তোমরা পেয়ে যাবে। আর এখানে থাকলে পরে তোমরা একদম কম খরচায়, মাত্র 400 টাকা খরচা করলে পরে রুম নিয়ে থাকতে পারবে। এই হলো মেন গেট। মেন গেট দিয়ে এন্ট্রি করব, আর পুরো কিন্তু হোটেলটা রয়েছে সিসিটিভির আওতায়। তাই তোমরা যদি এখানে থাকো, একদম খুব সুন্দরভাবেই থাকতে পারবে এবং সেফটিতে থাকতে পারবে। জীবনসাথী হোটেলে চেক ইন করেছি। রুম নেওয়ার জন্য যে সমস্ত ফর্মালিটি কমপ্লিট করতে হয় সমস্ত কিছু কমপ্লিট করেছি। আমাকে রুম দিয়েছে একদম গ্রাউন্ড ফ্লোরে সবার প্রথমের রুমটা। রুম নাম্বার হলো 103। তবে এখানে এসে জানতে পারলাম ওপরের ফ্লোরে তো অনেকগুলো রুমের ব্যবস্থা রয়েছে, একটি রুম রয়েছে অনেকটা বড়, মানে মোটামুটি তোমরা যদি গ্রুপে 5-6 জন একসাথে একটি রুমের মধ্যে থাকতে চাও, তেমনও একখানা রুমের ব্যবস্থা রয়েছে। এখন এই মুহূর্তে সেই বড় রুমটা খালি রয়েছে, তাই আমার রুমটা দেখানোর আগে চটজলদি করে বড় রুমটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসবো, যে রুমের ভিউটা কেমন এবং রুমটা কিভাবে সাজানো গোছানো হয়েছে। যার জন্য আমাকে সিঁড়ি ব্যবহার করে এবারে ফার্স্ট ফ্লোরের দিকে যেতে হবে। চলে এলাম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরেও বেশ অনেকগুলো রুমের ব্যবস্থা রয়েছে। বাইরের দিকটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর করে সাজানো গোছানো। এই সাইডে পরপর দুটো রুম রয়েছে আর এই দিকে পরপর দুটো রুমের ব্যবস্থা রয়েছে। আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি রুম নাম্বার 5। রুমটা অনেকটাই বড়। এই রুমের মধ্যে একসাথে 6 জন থাকতে পারবে, মানে এটা হলো 6 বেডরুম। আর রুম ভাড়া লাগবে 600 টাকা। তোমাদের সাথে যদি এক্সট্রা একজন থাকে, 7 জনও থাকতে পারবে। তবে 7 জন থাকলে পরে এক্সট্রা কোনো চার্জ লাগবে না, ওই 600 টাকা দিয়ে তোমরা রুম নিয়ে থাকতে পারবে। রুমের ভেতরে এন্ট্রি করতেই দেখা যাচ্ছে বড় মাপের একখানা বেড রয়েছে, 4টে বালিশ এবং বেডের সাথে লাগোয়া রয়েছে জানলার ব্যবস্থা। পাশে রয়েছে সুইচ বোর্ড। এই বেডের ওপরেও যেরকম পাখার ব্যবস্থা রয়েছে, পাশে আরো একখানা বেড রয়েছে, এখানে দুটো বালিশ রয়েছে এবং বেডের ওপরে রয়েছে পাখার ব্যবস্থা। এদিকেও একখানা জানলা দেখা যাচ্ছে। আর এই হলো আয়নার ব্যবস্থা, দুটো চেয়ার রয়েছে আর রুমের ভেতরে পরপর এরকম দুটো ছোট ছোট রয়েছে টি টেবিল। পাপোশ রয়েছে, রুমের ভেতরে রয়েছে ডাস্টবিনের ব্যবস্থা। অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরেও দেখছি এসে পরিষ্কার পরিচ্ছন্ন, বালতি, মগ, বেসিন রয়েছে, কল রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে এবং তার সাথে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গারের ব্যবস্থা। মোটামুটি এই রুমের মধ্যে একসাথে তোমরা যদি 6-7 জন থাকো, আরামে তো থেকে যেতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। রুমটা অনেকটাই বড়। এবারে তোমরা যারা বকখালি ঘুরতে এসে জীবনসাথী হোটেলে থাকবে, রান্না বান্না করে খেতে চাইছো, যারা ফার্স্ট ফ্লোরে থাকবে তারা কোথায় রান্না বান্না করবে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হলো সিঁড়ি ওপরে যাওয়ার। ওপরের দিকের এই যে ফাঁকা এরিয়াটা রয়েছে, এখানেও তোমরা রান্না বান্না করতে পারো এবং সিঁড়ি ধরে ছাদেও চলে যেতে পারো। ছাদেও খুব সুন্দরভাবে তোমরা ফাঁকা নিরিবিলিতে রান্না বান্না করতে পারো। যারা গ্রাউন্ড ফ্লোরে থাকবে তারা গ্রাউন্ড ফ্লোরে গিয়ে কোথায় রান্না বান্না করবে চলো নিচে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গ্রাউন্ড ফ্লোরে আমি যে রুমটা নিয়েছি সেই রুমের সামনে দিয়ে কিছুটা দূর এগিয়ে আসলে পরে একদম হোটেলের ভেতরেই এই যে তোমরা সেটআপটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কিচেন সেটআপ, যেখানে তোমরা নিজেরা এসে যদি রান্না বান্না করো, যারা বিশেষ করে গ্রাউন্ড ফ্লোরে রুম নিয়ে থাকবে তারা এখানে রান্না বান্না করতে পারবে। এখানে নিচে তোমরা গ্যাস রেখে রান্না বান্না করতে পারবে। যদি তোমরা বসে খেতে চাও, টেবিল চেয়ারের ব্যবস্থা রয়েছে। আর এইদিকে দেখো বাসনপত্র রাখা রয়েছে, মানে ছোট কড়াই থেকে শুরু করে বড় হাঁড়ি, বড় কড়াই সমস্ত কিছু রয়েছে, থালা বাসন। যদি মিনিমাম 2 জন তোমরা রান্না করে খাও, বাসনপত্রের জন্য খরচা হবে 50 টাকা। আর যেটা এসে শুনলাম গ্যাসের জন্য মানে 150 টাকা কিলো নেওয়া হচ্ছে গ্যাসটা।
ফ্রিজের ব্যবস্থা রয়েছে, ফ্রিজটা তোমরা যারা এখানে রান্না বান্না করবে নিজেদের মতো ব্যবহার করতে পারবে, লাইট পাখা সমস্ত কিছু রয়েছে। আশা করছি এখানে এসে যদি তোমরা রান্না বান্না করে খাও এটাও কিন্তু এক আলাদা রকমের মজা। সৌরভ এসে জানতে পেরেই বলছে মাম্পি আমরাও কাজ বাজ শেষ করে রাত্রেবেলা চেষ্টা করব রান্না বান্না করে খেতে। যদি তোমরা গ্রুপে অনেকজন এসে রান্না বান্না করো বাসনপত্রের কোনো রকম সমস্যা হবে না, অনেক বড় বড় বাসনপত্র রয়েছে। তবে অনেকজন একসাথে এসে যদি রান্না বান্না করতে চাও বাসনের কত টাকা খরচা হতে পারে, খুব একটা বেশি খরচা হবে না, তবে সেই বিষয়ে আমার মনে হয় সরাসরি কাকুর সাথে কথা বলে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। চলো এবারে আমি তোমাদেরকে সেই 400 টাকার রুমটা দেখাই, যে রুমটা নিয়ে আমি নিজেও রয়েছি। রুম নাম্বার হলো 103। রুমটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটা বড়। রুমের ভেতরে এন্ট্রি করলে পরে সবার প্রথমে চোখে পড়বে বেশ বড় মাপের একখানা বেড, বেডের উপরে রয়েছে দুটো বালিশের ব্যবস্থা, সাথেই লাগোয়া এই সাইডে সুইচ বোর্ড এবং বেডের ওপরে রয়েছে পাখার ব্যবস্থা। এদিকে রয়েছে প্লাস্টিকের ছোট্ট একখানা টি টেবিল, দুটো চেয়ার, ডাস্টবিনের ব্যবস্থা, এইদিকেও একখানা সুইচ বোর্ড রয়েছে। জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার, ছোট্ট একখানা আয়না, এখানে একখানা চিরুনি রয়েছে, লাইট পাখা সমস্ত কিছু তো আছে। তার সাথে দেখো এই যে এদিকে জানলাটা, এত সুন্দর হাওয়া আসছে এদিক দিয়ে, মনটা জুড়িয়ে যাচ্ছে। অ্যাটাচ ওয়াশরুমের ব্যবস্থা, ওয়াশরুমটাও বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন, বালতি, মগ, হ্যান্ড শাওয়ার, শাওয়ার, ওয়েস্টার্ন টয়লেট, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার, সমস্ত কিছু রয়েছে ওয়াশরুমের ভেতরে। রুম এবং ওয়াশরুম একদম টিপ টপ করে সাজানো গোছানো। আমি আমার মতো চেষ্টা করেছি জীবনসাথী হোটেলে এসে যদি তোমরা থাকো এখানে আসলে পরে কেমন সুযোগ সুবিধা পাবে, রুম ভাড়া কত, সমস্ত কিছু তোমাদের কাছে তুলে ধরার। এখন এই মুহূর্তে হোটেলের যে মালিক রয়েছে কাকু একটু ব্যস্ত থাকার কারণে কালকে কাকুর সাথে কথা বলিয়ে দেবো এবং কাকু নিজের মুখে এখানকার যে আরো বিভিন্ন কিছু তথ্য রয়েছে তোমাদের কাছে পৌঁছে দেবে এবং তুলে ধরবে। তার সাথে কন্ট্যাক্ট নাম্বারটাও কাকু নিজের মুখে তোমাদের কাছে বলে দেবে। অনেকটা দূর থেকে জার্নি করে এসেছি, এবার একটু ওয়াশরুমে যাব, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আবারও তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। হোটেল থেকে হাঁটা পথে চলে এসেছি সমুদ্র সৈকতের একদম ঠিক কাছে। এখন আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি ব্যাক সাইডে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একখানা ছোট্ট মন্দির। এখানে মা কালী এবং বজরংবলীর খুব সুন্দর বিগ্রহ রয়েছে, আর এই মন্দিরের ব্যাক সাইডেই রয়েছে টোটো স্ট্যান্ড। তোমরা চাইলে পরে হোটেল থেকে বেরিয়ে মাথা পিছু 10 টাকা ভাড়া দিয়ে টোটো ধরেও চলে আসতে পারো সমুদ্র সৈকতের কাছে। আর এই মন্দিরের ঠিক ব্যাক সাইডে টোটো স্ট্যান্ড, যেখানে তোমাদেরকে টোটো থেকে নেমে যেতে হবে। আর এই টোটো স্ট্যান্ড থেকে হাঁটা পথে তোমাদেরকে এগিয়ে যেতে হবে সমুদ্র সৈকতের দিকে। এখন এই মার্কেট এরিয়া ঘুরতে ঘুরতে সোজা চলে যাব সমুদ্র সৈকতের দিকে। দক্ষিণ 24 পরগনা জেলার নামখানায় অবস্থিত শান্ত, নিরিবিলি ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলো বকখালি সমুদ্র সৈকত। দু একটা দিনের ছুটি থাকলে পরে এখন পর্যটকেরা আসতে পছন্দ করে বকখালিতে, যাতে এইখানে এসে নিজেদের মতো শান্ত নিরিবিলিতে সময় কাটাতে পারে। দাঁড়িয়ে রয়েছে এখন বকখালি সমুদ্র সৈকতে। আশেপাশের পরিবেশটা ভীষণ ভালো, আর এত সুন্দর হাওয়া হচ্ছে সেটা তোমরা আমাকে দেখলে একটু হলেও আন্দাজ করতে পারবে। কড়া রোদ থাকার কারণেও এই যে হাওয়াটা রয়েছে গায়ে এসে লাগলে পরে এত সুন্দর লাগছে, রোদটা আর গায়ে লাগছে না। এখানে রিশু বসে রয়েছে। বিচের পাড়ে তোমরা এরকম ছোট ছোট ছাতা, চেয়ার দেখতে পারবে, যেখানে তোমরা চেয়ার ভাড়া করে বসতেও পারবে। একদম প্রথমবার যখন বকখালিতে এসেছিলাম তখন এত পর্যটকদের আনাগোনা দেখিনি, কিন্তু যত দিন বাড়ছে, সময় বাড়ছে, পর্যটকদের আনাগোনা বকখালিতেও কিন্তু বেশ ভালো হচ্ছে। মানে বকখালি এখন সকলের কাছেই বেশ দারুণভাবে প্রচলিত হয়েছে। বিচের পাড়ে অনেক খাওয়া দাওয়ারের দোকান তোমরা দেখতে পারবে। তবে মূলত বকখালিতে আসলে পরে এই একখানা জিনিস, যে সমুদ্র সৈকতটা না অনেকটাই পেছনে। তবে জোয়ারের সময় এই যে তোমরা এরিয়াটা দেখতে পাচ্ছ, এখানে বেশ অনেকটা জল এসে জমে। অল্প জলে অনেকেই মজা করছে, যাদের সাথে বিশেষ করে বাড়ির ছোট ছোট বাচ্চা রয়েছে বা বাড়ির বয়স্ক মানুষজন রয়েছে, তারা এই জলে মজা করে। এবং তোমরা যারা ভাবছো এই জলটা পাড়িয়ে ওপারে গিয়ে একদম সমুদ্র সৈকতের কাছে যাবে, সেখানেও তোমরা যেতে পারো। খুব একখানা বেশি জল নেই, দেখো সকলে আসছে, মোটামুটি হাঁটু পর্যন্ত জল রয়েছে। আর এখানে ছোট ছোট বাচ্চাগুলো জলে নেমে মজা করছে, হাই করছে, আবার বেশ ভালো লাগছে। তবে আমি এই জলটা পাড়িয়ে ওইদিকে যাব এবং মেন যে সমুদ্র সৈকতটা রয়েছে তার কাছে এগিয়ে যাব। জলকে কি কেউ কোনোদিনও আটকে ধরে রাখতে পেরেছে? তেমন ব্যাপারটা বকখালিতে আসলে চোখে পড়বে। সমুদ্র সৈকতের ঠিক সামনাসামনি এরিয়াতে জোয়ারের সময় সমুদ্রের জল এসে ঠিক এইভাবেই জমায়েত হয়। আর অল্প জলে পর্যটকেরা বেশ ভালো মজাও করে, তবে ভাটা হওয়ার সাথে সাথে জলটা আবার বেরিয়েও যায়। আমার হাতের জুতোগুলো তোমরা একটু ইগনোর করো,
জুতো পরে এসেছিলাম আমি, আমার ছোট ছেলে, দুজনের জুতোটাই হাতে রয়েছে এখন এই মুহূর্তে। প্রথমে ভাবছিলাম মানে সমুদ্র সৈকতের পাড়ে দাঁড়িয়ে হয়তো হাঁটু পর্যন্ত জল হবে, ছেলের কাণ্ডটা শুধু দেখো, বসে পড়লো। তো জলে নেমে দেখলাম হাঁটু পর্যন্ত জল নেই, মিনিমাম এতটা পর্যন্ত জল রয়েছে, কিন্তু মাঝখানের দিকে এই হাঁটু পর্যন্তই জল ছিল। তবে যতটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে জলটা কিন্তু কমে যাচ্ছে। আর এখন যেহেতু ভাটার সময়, যার জন্য সমুদ্রের যে জলটা সেটাও পিছনের দিকে চলে গেছে। আর এই সামনের দিকে যে বালুচরটা রয়েছে সেটা আবার পার করে আমাদেরকে মেন সমুদ্র সৈকতের দিকে যেতে হবে। চলেই এলাম বকখালি একদম মেন সমুদ্র সৈকতে। জলের ঢেউ বেশ ভালো রয়েছে, তবে একটা কথা অবশ্যই বলবো, দীঘা পুরীর মতো হয়তো অতটা জমজমাট নয় বকখালি সমুদ্র সৈকত। তবে যা আমি দেখতে পাচ্ছি আশেপাশের ভিড় দেখে, বকখালিতেও এখন কিন্তু মোটামুটি ভালো ভিড় হচ্ছে। আর দীঘা পুরীতে যে পরিমাণে এখন খাওয়ার দাওয়ারের দাম বা হোটেল ভাড়া বেড়ে গিয়েছে, আমার মনে হয় আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের কাছে একদিনের বা দুদিনের ছুটিতে বকখালি থেকে ঘুরে যাওয়াই যেতে পারে। আমার তো ভীষণ ভালো লাগে। এইখানকার মেন একটাই সমস্যা, সেটা হলো সামনের দিকে যে জলটা রয়েছে সেই জলটা পেরিয়ে এইদিকে আসতে হবে। তবে সমুদ্র সৈকতে এসে যখন ভিজবো, ওই জলটা যদি পারাতেও হয় আমার মনে হয় না ততটা বড় সমস্যা কিছু হতে পারে। তোমরা যারা বলো বকখালির সমুদ্র সৈকতের জলে একদম ঢেউ নেই, যারা এই ভাবনা চিন্তা নিয়ে আছো তারা একটা বারের জন্য একটা দিনের ছুটি নিয়ে অন্তত বকখালি থেকে ঘুরে যাও। বিশ্বাস করো, সেই ভুল ধারণা তোমাদের একদম দূরে চলে যাবে। আর জলটাও বেশ পরিষ্কার। তোমরা তো দেখতেই পারছো কত মানুষ জলে নেমে স্নান করছে, মজা করছে, ছোট ছোট বাচ্চাগুলোও জলে নেমে মজা করছে। অনেকে আবার ফুটবল কিনে নিয়ে এসছে, তারা জলের মধ্যে ফুটবল খেলছে, মজা করছে। তবে যেটা এইবারে এসে দেখলাম, কাপেলদের সংখ্যাটা তুলনামূলক একটু বেশি, ফ্যামিলি একটু কমই দেখতে পাচ্ছি। তবে আমি অবশ্যই তোমাদেরকে বলবো, আমাদের মতো মধ্যবিত্ত যারা যারা একদম কম টাকা খরচা করে ঘুরতে চাইছো, তোমরা অবশ্যই চলে আসতে পারো। কম টাকা খরচা করে এরকম সুন্দর সমুদ্র সৈকত থেকে ঘুরে যেতে পারবে। তাছাড়াও দীঘা পুরীর মতো তোমরা এখানেও কিন্তু ফটোগ্রাফার দাদাদের দেখতে পারবে, স্মৃতি হিসেবে তোমরা ছবিও তুলিয়ে নিতে পারো। এর আগেও বহুবার বকখালিতে আমি ঘুরতে এসেছি, তবে আগে যখন আসতাম ঠিক সেইভাবে প্ল্যানিং করে আসতাম না। ছেলেরাও যেহেতু অনেকটা ছোট ছিল, তাই জলে অল্প কিছুক্ষণ মজা করেই আবার ছেলেদের সাথে নিয়ে চলে যেতাম। এখন ছেলেরা আস্তে আস্তে বড় হচ্ছে, আমি যদি বলি অল্প জলে মজা করে চলে যাব, ওরা একদম আমাকে ছাড়বে না। যার জন্য প্ল্যানিং করেই আসা, যে হাতে সময় নিয়ে আসবো, জলে অনেকক্ষণ সময় কাটাবো। আর যেহেতু ওয়েদারটা ভীষণ সুন্দর, আর ঠান্ডা জলে এই হাওয়ার মধ্যে জলে নেমে মজা করতে বেশ ভালো লাগছে। এতক্ষণ ধরে দুই ছেলে সমুদ্রের পাড়ে বসে মজা করছিল, বালি নিয়ে খেলছিল। আমাকে দেখেছে আমি জলে নেমে একটু ভিডিও শুট করছি, দৌড়ে চলে এলো, পুরো ভিজে গেছে। রিশু কেমন লাগছে? রিশু ও ও পুরো ব্যস্ত দাদার সাথে মজা করতে। এরকম অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারা এসেছে, তারা নিজের পরিবারের মানুষজনদের সাথে মজা করছে, খেলা করছে। এর অবস্থাটা শুধু দেখো। তবে বন্ধুরা, তোমাদের কাছে ছোট্ট একখানা রিকোয়েস্ট, সমুদ্রের জলে ভালো জামা কাপড় পরে নামলে পরে না জামা কাপড়গুলো একদম নষ্ট হয়ে যায়। যার জন্য একদম বাড়ির পাতি একখানা জামা নিয়ে এসেছি, সেটা পরেই জলে নেমেছি। যেহেতু অনেকক্ষণ থাকবো, এই জামা পরেই জলে মজা করব। তোমরা প্লিজ আমার জামা কাপড়গুলো একটু ইগনোর করো,
শুধু আমার দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলোর দিকে তোমরা গুরুত্ব দিও। এখন ছেলেদের সাথে নিয়ে অনেকক্ষণ মজা করব, কারণ এদেরকে এক্ষুনি তো আমি নিয়ে যেতে পারবো না, অনেকক্ষণ থাকতে হবে। টেনে টেনে নিয়ে যাচ্ছে, আমি পুরো হাঁপিয়ে গেছি। মানে জলের এতটা ঢেউ রয়েছে, তারপরে ছেলের সাথে কথা বলছি, মজা করছি, পুরো হাঁপিয়ে গেছি। অনেকক্ষণ জলে নেমে স্নান করলাম, মজা করলাম, একদম বেহাল অবস্থা। আর এই অবস্থাতে এবারে সোজা রওনা দেব হোটেলের দিকে। সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি, তেমন কিছু একটা খাবার দাবার খাইনি, আর যেহেতু দুই ছেলে সাথে আছে, টাইম মতো দুপুরের খাবারটাও খেতে হবে। তবে হোটেলে গিয়ে আগে ফ্রেশ হব, স্নান করব, তারপরে আবার দুপুরের খাবার দাবার খেতে বেরোবো। আমার মনে হয় দুপুরের খাবার খেতে খেতে মোটামুটি বিকেল হয়ে যাবে। চট জলদি করে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ফ্রেশ হয়ে গিয়েছি, আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বকখালি বাস স্ট্যান্ডের একদম ঠিক সামনের দিকের এরিয়াতে। ব্যাক সাইডে তোমরা দেখতেই পারছো পরপর অনেকগুলো বাস দাঁড়িয়ে রয়েছে। এই বকখালি বাস স্ট্যান্ডের উল্টো দিকেই তোমরা দেখতে পারবে পরপর দুটো বনশ্রী এসি হোটেল। দুটো বনশ্রী এসি হোটেলই কিন্তু পাশাপাশি রয়েছে। আর এই দিকে তোমরা ব্যাক সাইডে দেখলে বুঝতে পারবে লাল রঙের লেখা রয়েছে বনশ্রী এসি হোটেল। এই হোটেলে বসেই দুপুরের খাবারটা কমপ্লিট করে নেব। দুটো বনশ্রী হোটেল একদম পাশাপাশি রয়েছে এবং বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে। তোমরা চাইলে পাশের যে বনশ্রী হোটেলটা রয়েছে সেখান থেকেও দুপুরের কিংবা রাতের খাবার খেয়ে নিতে পারো। বনশ্রী হোটেল ছাড়াও সি বিচের কাছাকাছি এবং বাস স্ট্যান্ডের কাছাকাছি কিংবা অটো স্ট্যান্ডের কাছাকাছি আরও খাবার দাবারের বেশ কিছু দোকান রয়েছে। ফাইনালি টেবিলে চলে এসেছে দুপুরের খাবার। আমি অর্ডার করেছি একখানা ফিশ মিল আর একখানা ডিম মিল। প্লেটে কি কি রয়েছে আগে দেখিয়ে দিই। সাদা ভাত, ঝুরঝুরে আলু ভাজা, বাঁধাকপির ঘন্ট, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু রয়েছে, ডাল, এঁচোড়ের তরকারি। ডিম মিল নিলে পরে ডিম থাকবে, আর ফিশ মিল নিলে ফিশ থাকবে। সৌরভ নিয়েছে ফিশ, আমি নিয়েছি ডিম। এই দিয়েই আজকে দুপুরের খাবারটা কমপ্লিট করব। এগ মিলের দাম পড়েছিল 100 টাকা আর ফিশ মিলের দাম পড়েছিল 120 টাকা। ডাল, সবজি, ভাত সমস্ত কিছু তোমরা আনলিমিটেড পেয়ে যাবে, আনলিমিটেড খেতে পারবে। তবে এক্সট্রাভাবে পরে যদি আবার ফিশ কিংবা এগ নিতে চাও তাহলে আবার এক্সট্রা টাকা পে করতে হবে। এইবারে ভেবেছিলাম পাশের যে বনশ্রী হোটেলটা রয়েছে সেখানে দুপুরের খাবারটা খাবো, তবে প্রথমে ওইখানে গিয়েছিলাম, এতটা পরিমাণে ভিড় ছিল যার জন্য আবার পাশের বনশ্রী এসি হোটেলে বসে দুপুরের খাবারটা কমপ্লিট করে নিলাম। মোটামুটি বকখালিতে আসলে পরে বনশ্রী যে দুটো হোটেল রয়েছে এইখান থেকে তোমরা খাবার দাবার খেতে পারো। খাবার দাবারগুলো বেশ ভালোই হয়। তবে দিনের বেলা প্লেটে 2 রকমের সবজি থাকলে পরেও রাতের বেলা 1 রকমের সবজি থাকে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে ভেবেছিলাম রুমে গিয়ে একটু রেস্ট করব। তবে সৌরভ বলল চলো হাঁটা পথে একটু ঘুরে দেখি। তবে আমি একদম এই যে ব্যাক সাইডে দেখা যাচ্ছে বকখালি সমুদ্র সৈকতের যে পার এবং মেন মার্কেট এরিয়াটা, সেই মার্কেট এরিয়া থেকে বেশ অনেকটা পথ হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে এসেছি। আসলে এখানে আসার কারণ হলো একদম সমুদ্র সৈকতের সাথে লাগোয়া এই ঝাউবনের মাঝখানে রয়েছে খুব সুন্দর একখানা মন্দির প্রাঙ্গণ। মন্দির প্রাঙ্গণটা যেহেতু সন্ধ্যেবেলা বন্ধ হয়ে যায়, তাই সৌরভ বলল অযথা রুমে গিয়ে সময় নষ্ট করব না, চলো মন্দির প্রাঙ্গণটা একটু ঘুরে আসি। ওর কথা অনুযায়ী হাঁটতে হাঁটতে চলে এলাম। আশেপাশের ভিউ তো ভীষণ সুন্দর। তবে মেন মার্কেট এরিয়া থেকে হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড় ধরে তোমরা যখন এগিয়ে আসবে এবং বাঁ দিকে দেখবে একখানা উঁচু রাস্তা, একদম বালুর রাস্তা ওপরের দিকে চলে যাচ্ছে ঝাউবনের মাঝখান দিয়ে। এই দিক দিয়েই এখন মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য এগিয়ে যেতে হবে। বকখালি সমুদ্র সৈকত হলো সাদা বালির সমুদ্র সৈকত। দিগন্ত বিস্তৃত এলাকা জুড়েই শুধু চোখে পড়বে সাদা বালির চর, যেখানে এক পাশে সমুদ্রের জলের ঢেউয়ের আওয়াজ, আরেকদিকে সাদা বালির ওপর দিয়ে হেঁটে যাওয়া। তার পাশেই রয়েছে সবুজে ভরা সুন্দর অরণ্য, ঝাউ গাছ, ক্যাকটাস গাছ, আরও কত কি। এ যেন এক অপূর্ব দৃশ্য। যারা এখনো পর্যন্ত বকখালি সমুদ্র সৈকতের পাশে থাকা এই বনবিবির মন্দির প্রাঙ্গণে আসনি,
তারা একটিবারের জন্যই মন্দির প্রাঙ্গণ থেকে ঘুরে যেতে পারো। চলে এলাম মন্দির প্রাঙ্গণে। এতবার বকখালিতে এসেছি, প্রায় প্রত্যেকবারই সৌরভ বাড়ি থেকেই বলে আসে যে বনবিবির মন্দির প্রাঙ্গণে আসবে এবং দর্শন করবে। বিশ্বাস করো, ভগবান যতক্ষণ না তোমাদেরকে ডাক দেবে ততক্ষণ কিন্তু তোমরা দর্শন করতে পারবে না, এটা আমি বুঝতেই পারলাম। বহুবার এসেছি, মন্দির প্রাঙ্গণের পাশ দিয়ে ঘুরে গেছি, কিন্তু দর্শন আর করা হয়নি। এইবারে আগে থেকেই ভেবে এসেছিলাম যে হাতে সময় নিয়ে এসেছি যখন, আমরা এই মন্দির প্রাঙ্গণে ভিজিট করব। যথারীতি মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। ভীষণ সুন্দর একখানা পরিবেশ, চারিদিকে বিভিন্ন ধরনের গাছগাছালি তো রয়েছে, ঝাউবনের মাঝখানে এরকম সুন্দর ছোট্ট একখানা মন্দির প্রাঙ্গণ। মূল মন্দির প্রাঙ্গণে গিয়ে বিগ্রহ দর্শন করব এবং প্রণামটা সেরে নেব। চারিদিকে পরিযায়ী পাখিদের কিচিরমিচির আওয়াজ কানে আসবে, যা শুনলেই মনটা মুগ্ধ হয়ে যাবে। এত ঘন গাছগাছালি, যার ফাঁক দিয়ে উকি দিচ্ছে সূর্যি মামা, কি অপূর্ব দেখাচ্ছে। ছোট্ট একখানা মন্দির প্রাঙ্গণে অসম্ভব সুন্দর ছোট্ট ছোট্ট বিগ্রহ, এত অসাধারণ লাগছে দেখতে, আর এত সুন্দর আলো দিয়ে সুসজ্জিত, মনটা যেন ভরে গেল ঠাকুরের দর্শন করে। মূল মন্দিরের পাশে রয়েছে সুন্দর একখানা মন্দির, যেখানে রাধাকৃষ্ণকে স্থান দেওয়া হয়েছে। মোটামুটি 60 থেকে 70 বছরের পুরনো এই বনবিবির মন্দির প্রাঙ্গণ। বনবিবির মন্দির প্রাঙ্গণ ছাড়াও বকখালির আশেপাশে আরো বেশ কিছু সাইট সিন রয়েছে, তবে সেই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখার জন্য হাতে আরেকটা দিন সময় থাকলে বেশ ভালো হয়। তবে সেই সমস্ত টুরিস্ট পয়েন্টগুলো তোমরা কিভাবে ঘুরে দেখবে, টোটো কোথা থেকে ঠিক করবে, কত টাকা খরচা হতে পারে এবং কতক্ষণ সময় লাগবে, সমস্ত কিছু নিয়ে একটি ভিডিও বানিয়ে আপলোড করেছি। তোমরা চাইলে দেখে নিতে পারো। এন্ড স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেব। বনবিবির মন্দির প্রাঙ্গণে বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছিলাম। মন্দির প্রাঙ্গণে সময় কাটানোর পরে মন্দির চত্বর বন্ধ হয়েছে, তারপরে সেখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি বকখালি সমুদ্র সৈকতের যে একদম মেন জমজমাট এরিয়াটা রয়েছে ঠিক সেইখানে। এখন মূলত ঘড়ির কাঁটায় বাজে সন্ধ্যে ঠিক 6:30টার মতো। চারিদিকটা দেখে তোমরা বুঝতেই পারছো, দেখে যেন মনে হচ্ছে চেয়ারের একখানা মেলা বসেছে। আসলে সমুদ্র সৈকতের পাড়ে প্রচুর চেয়ার তোমরা দেখতে পারবে, যেখানে বসে তোমরা সুন্দরভাবে বিকেলবেলা এবং সন্ধ্যেবেলা সময় কাটাতে পারো। আমি এসে কথা বললাম, 1 ঘন্টা বসলে পরে খরচা হবে 20 টাকা করে। তবে গ্রুপে যদি তোমরা অনেকজন থাকো সেই ক্ষেত্রে তোমরা একটু কথা বলে নিতে পারো। আশা করছি 10 টাকাতেই তোমরা চেয়ার পেয়ে যাবে। 1 ঘন্টা বসলে পরে 10 টাকা করে খরচা হতে পারে। আর এখন এরিয়াটা এত ভালো লাগছে, সকলেই নিজেদের মতো বসে সময় কাটাচ্ছে। মূলত বকখালিতে ভ্রমণ করতে আসা প্রত্যেকটা পর্যটকই বিকেলবেলা এবং সন্ধ্যেবেলা এখানে বসে সময় কাটাতে না ভীষণ পছন্দ করে। এবং যারা চেয়ারে বসেনি, অনেকে কিন্তু বাড়ি থেকে প্লাস্টিক নিয়ে এসছে, তারা সমুদ্র সৈকতের পাড়ে বসে প্লাস্টিক পেতেই বসে সুন্দরভাবে সময় কাটাচ্ছে। দীঘা কিংবা পুরীর মতো তোমরা বকখালির সমুদ্র সৈকতের পাড়ে বিশাল সি বিচ মার্কেট দেখতে পারবে না, তবে যতটা এরিয়া রয়েছে বেশ সুন্দর করে সাজানো গোছানো। পর্যটকদের ভিড় রয়েছে, দোকানপাট রয়েছে, তবুও একটা জিনিস বেশ ভালো লাগলো, সি বিচটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমার মনে হয় প্রত্যেকটা পর্যটন কেন্দ্র এরকমই পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াটা বিশেষভাবেই প্রয়োজন। বিভিন্ন রকমের খাবার দাবারের অপশন রয়েছে, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী খাবার দাবার খেয়ে নিতে পারো। বকখালি সমুদ্র সৈকতের একখানা ভালো জিনিস যেটা চোখে পড়লো, সমুদ্র সৈকতের পাড়ে যদি আইসক্রিমের গাড়িগুলো দেখতে পাও, পর পর লাইন দিয়ে শুধু আইসক্রিমের গাড়ি, ভেলপুরি পাপড়ি চাটের দোকান লাইন দিয়ে বসেছে, ফুচকার গাড়ি একদম লাইন দিয়ে বসেছে, মানে কোনো না এলোমেলো করে দোকানপাটগুলো বসেনি। আর প্রত্যেকটা দোকানে আলো জ্বলছে, তো তাই দেখতে বেশ ভালো লাগছে। আর সমুদ্র সৈকতে ঘুরতে এসে তোমরা সি ফুড খাবে না তা তো হতেই পারে না। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম দিক থেকে, পুরো এইখান থেকে শুরু হয়েছে। পরপর লাইন দিয়ে প্রচুর এক লাইনে রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ। তোমরা যারা এখানে এসে মাছ কিনে ভাজা করিয়ে কিংবা কোনো রকম কষা বানিয়ে খেতে চাও, এখানে রান্না করারও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। দাদারা রান্না বান্না করে দেবে, তোমরা তোমাদের মতো পছন্দ অনুযায়ী মাছ কাঁকড়া কিনে খেতে পারো। এবারে আমি কোন দোকানে গিয়ে ভিডিও করব জানি না, বিভিন্ন ধরনের এখানে মাছ পাওয়া যাচ্ছে, কাঁকড়া চিংড়ি এইসব তো পাওয়া যাচ্ছে। তবে অনেক পর্যটকেরা এসে কিন্তু দরদাম করে কিনছে এবং সেইগুলো রান্না করিয়ে নিয়ে খাচ্ছে। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন ধরনের এখানে মাছগুলো পাওয়া যাচ্ছে। আমি এখনো পর্যন্ত দরদাম করিনি এবং খাইওনি, তবে আশা করছি মাছগুলো খেতে ভীষণ টেস্টি হবে, যার জন্য পর্যটকদের ভিড় এতটা পরিমাণে রয়েছে।
মোটামুটি কথা বলে যেটা বুঝতে পারলাম, প্লেটে যত রকমের ছোট ছোট মাছগুলো সাজানো রয়েছে সেই সমস্ত ছোট মাছগুলো তোমরা প্লেট হিসেবে কিনতে পারবে এবং বড় মাছগুলো তোমরা পিস হিসেবে কিনতে পারবে। বড় বিভিন্ন ধরনের মাছ রয়েছে, তার মধ্যে কাঁকড়া, পমফ্লেট, বড় বড় গলদা চিংড়ি, অনেক রকমের মাছ রয়েছে। তবে ছোট মাছ খাও কিংবা বড় মাছ 100 টাকার নিচে কোনোটাই পাবে না। ফাইনালি চলে এলাম আমার প্রিয় খাবারটা খেতে। এখানে লাইন দিয়ে প্রচুর ফুচকার দোকান, এখানে দাদার দোকানে দাঁড়িয়েছি ফুচকা খাবো। আমার থেকে বেশি এক্সাইটেড ওরা, এসে দাঁড়িয়েছে ফুচকা খাবে। রিশু প্রায় 1 ঘন্টা ধরে বলছে মা ফুচকা খাবো ফুচকা খাবো, তো ওদেরকে নিয়ে এসেছি। আগে আমি ভাবতাম আমি হয়তো সব থেকে বড় ফুচকা লাভার, যেখানেই যাই সেখানকার ফুচকা ট্রাই করি। আমার 2 ছেলে আমাকে হার মানিয়ে দিয়েছে, আমার থেকে ওরা এখন বেশি ফুচকা খেতে ভালোবাসে। বকখালি সমুদ্র সৈকতের পাশেই রয়েছে সুন্দর একখানা সাজানো গোছানো গঙ্গা মায়ের মন্দির। দিনের বেলা একরকম দেখতে পেলেও রাতের বেলা দেখছি বেশ সুন্দর আলো দিয়ে সেজে উঠেছে। বকখালি সমুদ্র সৈকতের সাথেই লাগোয়া বিশাল এক মার্কেট এরিয়া। এই মার্কেট এরিয়াটা তোমরা হাঁটা পথে ঘুরে দেখে নিতে পারো। ঘর সাজানোর জিনিস, বাচ্চাদের খেলনা, সাজগোজের জিনিস, জামা কাপড় সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। যদি তোমাদের কিছু পছন্দ হয়ে থাকে জিনিসপত্র দেখে দরদাম করে কিনে নিতে পারো। এবং এই যে এরিয়াটা রয়েছে, যে এরিয়াটার মধ্যে মার্কেটটা বসেছে, এই মন্দির চত্বর থেকে একদম সমুদ্র সৈকতের মুখটা পর্যন্ত বাচ্চাদের ব্যাটারি চালিত যে গাড়িগুলো হয় ছোট ছোট, সেই গাড়িগুলো খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে। 3 বার ঘোরাবে, পুরো রাউন্ডটা নেওয়া হচ্ছে 100 টাকা। তোমাদের সাথে যদি বাড়ির ছোট ছোট কুচে কাচারা থাকে তাদেরকে সেই সমস্ত গাড়িতে রাইড করাবে, তারাও একটু মজা করতে পারবে। মার্কেট এরিয়ার মধ্যে যে ছোট্ট মন্দিরটা রয়েছে, মা তারা, বজরংবলী ছাড়াও এই মন্দির প্রাঙ্গণে গ্রহরাজ শনিদেবের বিগ্রহ রয়েছে। দীঘা কিংবা পুরীর মতো বকখালিতেও তোমরা রান্না করাবার ব্যবস্থা পেয়ে যাবে। বাস স্ট্যান্ড এরিয়ার কাছাকাছি কিংবা অটো স্ট্যান্ডের কাছাকাছি ছোট্ট ছোট্ট দোকানগুলো চোখে পড়বে। নিজের হাতে বাজারঘাট করে তোমরা যদি দাদাদের হাতে কিংবা দিদিদের হাতে তুলে দাও, তারা বেশ সুন্দর তরিজুত করে রান্না করে দেবে। সেটা মাছ হোক, মাংস হোক, চাল ডাল কিনে দিলে ভাত ডালও বানিয়ে দেবে। ঘড়ির কাঁটায় এখন বাজে রাত্রি ঠিক 10টা, আর রাতের খাবার নিয়ে বসে পড়েছি একদম রুমের ভেতরে। সারাদিন ঘোরাঘুরি করেছি, এখন ভীষণভাবে টায়ার্ড। তবে রাতের খাবারটা আমি কিন্তু বানিয়ে নিয়েছি। 500 গ্রাম চিকেন কিনেছিলাম, যে দোকান থেকে চিকেন কিনেছিলাম তার পাশের একখানা দোকান থেকে চিকেনটা রান্না করিয়ে নিয়েছি। আর আমি রুটি নিয়ে নিয়েছি। তো রুটি আর চিকেন দিয়ে রাতের খাবারটা কমপ্লিট করব। কন্টেনারের মধ্যে আছে পুরো চিকেনটা, আমি আমার মতো এখানে সার্ভ করে নিয়েছি। খেয়ে দেখবো চিকেনটা কেমন বানিয়েছে। 1 কিলো মাংস যদি তোমরা রান্না করাও, সেই ক্ষেত্রে যারা রান্না করে দিচ্ছে তারা নিচ্ছে 150 টাকা। আমি আর সৌরভ দুজনে চিকেনটা খাবো বলে 1 কিলো না নিয়ে 500 গ্রাম মাংস রান্না করিয়েছিলাম। সেই ক্ষেত্রে আমাদের কাছে নিয়েছিল 120 টাকা। পরে ভাবলাম 1 কিলো মাংস যদি রান্না করাতাম 150 টাকা খরচা হতো, ওটাই ঠিক ছিল। তবে মাংসটা যার কাছ থেকে বানিয়েছিলাম তিনি বেশ ভালো করেই বানিয়ে দিয়েছিল। যেই দোকান থেকে আমি মাংসটা বানিয়ে নিয়েছিলাম সেখান থেকেই রুটিটা নিয়ে নিয়েছিলাম। রুটি 1 পিস রুটির দাম পড়েছিল 6 টাকা করে। আর যে কন্টেনারের মধ্যে আমাকে চিকেনটা দিয়েছিল সেই কন্টেনারের জন্য এক্সট্রা আরো 10 টাকা নিয়েছিল। এই হলো আমার রাতের খাবারের খরচা। তোমাদের সুবিধার্থে বকখালি ভ্রমণে এসে কোথায় আমার কত টাকা খরচা হলো সবটাই জানিয়ে দিলাম। রাতের খাওয়া দাওয়ার ভরপুর খেয়ে লম্বা একখানা ঘুম দেব। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, নেক্সট ডে সকাল সকাল পুরো রেডি। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ঠিক 9টা। জীবনসাথী হোটেলের ওনার কাকু এখন এই মুহূর্তে একটু ফ্রি রয়েছে, তাই কাকুর সাথে কথা বলে সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। নমস্কার কাকু। নমস্কার। হোটেলের নাম, হোটেলের লোকেশন একটু নিজের মুখে জানিয়ে দিন। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল জীবনসাথী। লোকেশনটা তো মানে চাইলেই দেওয়া হয়, কেউ যদি লোকেশন চায় তো লোকেশন পাঠিয়ে দেওয়া মেন হয়। রোড থেকে বা Main বাস road- স্ট্যান্ড থেকে কিভাবে আসবে? নামখানা থেকে অটো বা টোটো ধরলে আমাদের যেখানে টোটো স্ট্যান্ড, ওখান থেকে 2 থেকে 3 মিনিট হাঁটলে আমাদের হোটেলটা পড়ে। আর আচ্ছা, আমাদের হোটেল থেকে সি বিচটা যেতে 7 থেকে 8 মিনিট সময় লাগে পায়ে হেঁটে। আচ্ছা। এখানে তো ফ্যামিলি থাকতে পারবে, হ্যাঁ। আনম্যারিড কাপেলরা যদি এসে রুম নিয়ে থাকতে চায় সেটা কি আপনি অ্যালাউ করেন? হ্যাঁ, আমরা অ্যালাউ করি, তবে সেই সেটা ক্ষেত্রে 18 প্লাস। আচ্ছা, সেই ক্ষেত্রে কি কি ডকুমেন্টস জমা করতে হবে? ওই আধার কার্ডের জেরক্স বা ভোটার কার্ডের জেরক্স, ড্রাইভিং লাইসেন্স
হ্যাঁ, যে কোনো ডকুমেন্টস দুজনেরই জমা দিতে হবে। আচ্ছা, সিঙ্গেল পার্সন অ্যালাউ আছে? না, সিঙ্গেল পার্সন অ্যালাউ নেই। আচ্ছা, আর এখানে রুম নিয়ে থাকলে পরে মোটামুটি 400 টাকায় তো রুম পেয়ে যাবে। হ্যাঁ, এবারে এখানে কিরকম ক্যাটাগরির রুম রয়েছে, কতজন থাকতে পারবে একটু বলে দিন। মানে আমাদের মানে যে রুমগুলো দেখাচ্ছি এই রুমগুলোতে হচ্ছে 2 জন এলাও, সে জায়গায় আমরা 3 জনও করে দিই, বা কোনো ফ্যামিলি যদি 4 জন থাকে তারা যদি নিজেরা ম্যানেজ করে নেবে বলে সেক্ষেত্রেও আমরা দিয়ে দিই। আচ্ছা, আর দোতলায় একটা বড় রুম রয়েছে, 6 থেকে 7 জন থাকতে পারবে, 2টো বেড রয়েছে, পাশাপাশি 2টো বেড, হ্যাঁ, ওটার ভাড়াটা একটু আলাদা। আর অন্যান্য কি কি সুযোগ সুবিধা রয়েছে? রান্না করে, আমি তো শুনলাম যে রান্নাও করারও ব্যবস্থা এখানে আছে, সেই ক্ষেত্রে একটু কি কি প্রয়োজনীয় জিনিসগুলো কি আপনারাই এখান থেকে প্রোভাইড করেন? হ্যাঁ, হ্যাঁ, আমরা শুনুন, কেউ কোনো মানে ফ্যামিলি আসলে তারা রান্না করতে চাইলে, কেউ তো অনেকে হোটেলে খেতে চায় না যে আমরা কাকু রান্না করে খাবো, আমাদের পাশে রান্নাঘর রয়েছে, হ্যাঁ, সেখানে থালা বাসন টাসন যা দরকার আমি দিয়ে দিই, দিলে ওটা একটা হালকা চার্জ ধরে নেওয়া হয়। আচ্ছা, আর গ্যাসটা ওজন করে দিলে গ্যাসটা যা পড়বে, হ্যাঁ, সেইভাবে একটা চার্জ ধরে নেওয়া হয়। বাইরে থেকে যদি কেউ কোনো রকমের খাবার অর্ডার করে, সেই সমস্ত খাবারগুলো কি রুমে খেতে পারবে? হ্যাঁ, হ্যাঁ, রুমে খেতে পারবে, আমাদের কাছে অর্ডার করলে আমরাও হোম ডেলিভারি দিয়ে দিই। আচ্ছা, আর সাইট সিন যদি কেউ ঘুরতে চায়, যদি টোটোর কথা বলে দেয় সেই বিষয়ে? টোটো তো আমাদের একটা সেটিং টোটো করা আছে, আচ্ছা, যাতে কম নেয়। কেউ যদি টোটো সাইট সিনে যাওয়ার জন্য টোটোর কথা বলে, আমি বলে দিলে তারা চলে আসে, অনেক কম পয়সায় নেবে, খুব ভালো লোক। আগে থেকে যদি কেউ রুম বুক করতে চায়, সেই ক্ষেত্রে কি আগে থেকে কিছু অ্যাডভান্স আপনাকে করতে হবে, হ্যাঁ, কিছু টাকা? আমার কিন্তু আগে থেকেই সবই বুকিং হয়, সবই আচ্ছা, বুকিং এর মাধ্যমে। তো অ্যাডভান্স করে দিলে আমি কি করলাম, সঙ্গে সঙ্গে বিল করে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং বিলটা পাঠিয়ে দিলাম। আচ্ছা, মোটামুটি সমস্ত কিছুই কাকুর কাছ থেকে আমি জেনেছি। ফোন নাম্বারটা, যেই ফোন নাম্বারে রুম বুক করবে, একটু যদি আপনি জানিয়ে দিতে পারেন বেশ ভালো হয়। হ্যাঁ, আমাদের এই যে কার্ডে দেওয়া আছে ফোন নাম্বার, তোমার দুটোই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রথমে আমার যে নাম্বারটা হচ্ছে 9609073603, তারপরে পরের যে নম্বরটা রয়েছে 9734723859। পরে আর একটা নাম্বার, আমার ছেলে এখানে বসে তো, ছেলের নাম্বারটাও জয়েন করে দেবো। ঠিক আছে, হুম, তাহলে দাদার নাম্বারটা আমি ভিডিও স্ক্রিনে হ্যাঁ, দিয়ে হ্যাঁ, দেবো। এখানে কি আছে নাম্বারটা? হ্যাঁ, দাদার নাম্বারটা আচ্ছা, আছে। বলে দিন। দাদার নাম্বারটা হচ্ছে তোমার 9019692403। এটা হচ্ছে দাদার নাম্বার। আচ্ছা, মোটামুটি 3টে নাম্বার রয়েছে, 3টে নাম্বারই কাকু বলে দিল। এই 3টে নাম্বারেই তোমরা যোগাযোগ করতে পারো। যদি রুম নেওয়ার আগে তোমাদের কোনো কিছু জানার থাকে, সরাসরি কাকুদের সাথেই কথা হয়ে যাবে। এবারে তোমরা যারা হাতে এক্সট্রা দিন আরো বেশি নিয়ে আসবে এবং বকখালির আশেপাশে যে কটা সাইট সিন রয়েছে সেই সমস্ত সাইট সিন গুলো ঘুরতে চাইছো, আমার অলরেডি সাইট সিনের ওপরে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড রয়েছে। তাতে কত টাকা খরচা হতে পারে, টোটো কিভাবে বুক করবে, সমস্ত কিছু তুলে ধরেছি। তোমরা চাইলে একবার সেই ভিডিওটি ওয়াচ করে নিতে পারো। আর আজকে এই পুরো বকখালি ভ্রমণের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। কাকু এইমাত্র যে নাম্বারগুলো বললো সেই নাম্বারগুলো ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে। যারা এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগের এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব এবং হাইপ করনি, তারা চটজলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকতে পারো। আর যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে রয়েছে, তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।